লিডারেটর, কোনো রাজনীতিবিদ, কোনো আন্দোলনকারী, কোনো রাজনৈতিক দল, কারো মাথায় ছিল না যে একটা দেশের সুষ্ঠু সুন্দর ধারায় এরকম করে শেখ হাসিনাকে মানে এত সহজে বিদায় দিতে পারবেন, এটা ভাবেন নাই। যদিও আমাদের এখান থেকে 2000 মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, কিন্তু 2000 না 10,000 মানুষ মারা গেলেও যে শেখ হাসিনার বিদায় হতে পারে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো নিউ একটা কনসেপ্ট বাংলাদেশের কাছে এসে উপস্থিত হয়েছে, যেই কনসেপ্টটার জন্য যারা যারা কাজ করেছে তার মধ্যে অন্যতম 2-1 ব্যক্তির একজন হচ্ছে আজকের এই দেশটার নতুন করে পুনরুদ্ধার করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল। আমি কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম নিয়ে আসছি? প্রথমে এই জন্য নিয়ে আসছি যে এত বড় একটি বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছাড়া বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের বিশ্বের কাছে ইমেজ ক্রিয়েট করা, এই দেশের আন্দোলনটাকে স্থায়ীভাবে রূপ দিয়ে অ্যাকসেপ্ট করার মতো আর কোনো লিডার আমাদের হাতে ছিল না। আমি প্রথমেই প্রশ্ন করি, বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দল আছে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের অফিসিয়ালি 3 জন ব্যক্তির 3টা রাজনৈতিক দলের কোন নেতা কোনো সভা সমাবেশ বাহিরে ভিতরে সরাসরি গিয়ে এই 2 জন ব্যক্তিকে টার্গেট করে এখন পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি। ডক্টর আসিফ নজরুল, ডক্টর আজকের ইউনূস সাহেব, এরা বাংলাদেশের বর্তমান এই সরকারটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখার জন্য যেই পদ্ধতি দরকার তারা সেই জায়গায় কাজ করছে, তারা আমাদের জন্য কাজ করছে। তাদের কারণে আমরা স্বাধীনতাটা আজকে অতি সহজে পেয়ে যাচ্ছি। আপনাকে ভাবতে হবে, আমি ধরেন মসজিদের বিশাল একজন ইমাম, এখন মিম্বারে দাঁড়িয়ে আমি বিশাল বক্তব্য দিলাম, বক্তব্য দিয়ে আমি বুঝিয়ে দিলাম এইটা করতে হবে সেইটা করতে হবে, কিন্তু আলটিমেটলি আমার কথাই তো আর রাষ্ট্র চলছে না ভাই। আমি যা বলছি আমি সত্য কথাই বলছি, কিন্তু আমার এই সত্য কথাগুলোকে পৃথিবীব্যাপী অ্যাকসেপ্ট করানোর জন্য যে রিয়েলিটি দরকার, যে বাস্তবতাকে মেনে নেওয়া দরকার, সেটা তো আমার দেশের একজন ইমাম সাহেবের, একজন কারি সাহেবের কিংবা একজন উচ্চশিক্ষিত প্রফেসরেরও তো সেটা নাই। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরা, ডক্টর আসিফ নজরুলরা, এরপরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন উপদেষ্টারা, তারা সবাই মিলে দেশটা যখন এগিয়ে নিচ্ছে, দ্যাট মিনস এটা শেখ হাসিনার পরিবর্তে একটি সরকার, এটা আমাদের সরকার। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটি পরিকল্পনার অংশ হিসাবে একদম হুবহু যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা বলতেন, এরকম কেউ কেউ মাঠে নেমেছে হুবহু প্রতিদিন একজন করে উপদেষ্টাকে সামনে এনে বিতর্কিত করতে, এবং একজন উপদেষ্টাও নাকি এই উপদেষ্টাদের মধ্যে সব নাকি ভারতের দালাল, মানে নাহিদ আসিফ তারাও দালাল। মানে এটা বিশ্বাস করা যায়? একজন ধর্ম উপদেষ্টা, তাকেও আমরা বানিয়েছি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ধর্ম উপদেষ্টা যারাই বিভিন্ন সময় হয়েছে তাদের চাইতে উচ্চশিক্ষিত ভদ্র সজ্জন ব্যক্তি কোন আদর্শের কোন মতের আমি দেখি নাই, কিন্তু একজন উপদেষ্টা হিসেবে যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো সব আছে। তার বিরুদ্ধেও বক্তব্য শুনলাম। আসিফ, নাহিদ, তারা এই বাংলাদেশের বর্তমান স্বাধীনতার মূল যে শক্তি, যারা যারা মূল কাজ করেছে তার মধ্যে তারা অন্যতম, তাদের বিরুদ্ধেও শুনলাম। আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়েছেন। তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন হয়েছে। তিনি ইসলামিক ভাবাপন্ন একটা সময় কতটুকু ছিলেন আর বর্তমান কতটুকু হয়েছেন তিনি নিজের স্ট্যাটাসে বারবার বর্ণনা করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, লেখালেখি করেছেন, সমগ্র জায়গায় গিয়ে রাজপথে আন্দোলন করেছেন। আর আমি আপনি পুট করে তাকে দিয়ে একটা বনে দিলাম, বক্তব্য দিয়ে দিলাম, আর সাথে সাথে মনে হয়ে গেল সে লোকটা খারাপ। এই স্বভাব চরিত্রের কারণ দুটো। প্রথম হচ্ছে, যদি কেউ আপনাকে যে কোনো সময় এই ধরনের অতিরঞ্জিত বলতেই থাকে, বুঝতে হবে 2টা কারণে মানুষের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে দেওয়া যায়। প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস। আপনাকে যদি আমি একটা বিভ্রান্তমূলক, আপনাকে একটা আইওয়াশ করানোর জন্য কিছু একটা বলে ফেললাম, আপনি এটার উপরে বিভ্রান্ত সৃষ্টি করে নিজেদের মধ্যে আপনার বিশ্বাসঘাতকতা তৈরি করবেন, একে অপরের মধ্যে বিশ্বাসঘাতকতা তৈরি হয়ে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবেন না। এই কেউ কাউকে বিশ্বাস না করার কারণে
যে অনৈক্য তৈরি হবে সেখান থেকেই শুরু হবে মূলত একটি অধপতন। কি অধপতন? বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল সাহেব, নাহিদ আসিফ, এরা যদি যে কোনো ব্যক্তি যে কোনো কারণে বিরক্তের কারণ হয়ে যদি দায়িত্ব ছাড়ে, এটাই হবে প্রথম পতন এই সরকারের জন্য, যে এই সরকার টিকে আর থাকছে না। এই সরকার তাদের নিজস্ব বডি, এখন আর ঐক্য নাই, তারা একজন একজন পদত্যাগ করছে। কি করবেন তাহলে? এখন এরা পদত্যাগ করবে বলছি না, কিন্তু এদেরকে আপনারা এইভাবে যখন বিরক্ত করবেন, একটার পর একটা অযৌক্তিক দাবি দিয়ে, কমেন্টস করে, ফেসবুকে গালি দিয়ে, ইউটিউবে গালি দিয়ে, অনাহুত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আপনার কোনো জ্ঞান নাই, মানে আমাদের নাই সেটা না, অন অ্যাভারেজ বলতেছি, একটা দেশ পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা অকিবহল না, কিন্তু আমরা আন্দাজি একটা কমেন্টস করে দিলাম উনি অমুকের দালাল, অমুকের খারাপ। আপনি এই সরকারের ভালো দিকগুলো বুঝতে হলে প্রথমে বুঝতে হবে, একটা সময় 16 বছর আগে ছিল যখন শুধু শেখ হাসিনার নাম হাসিনা উচ্চারণ করলে আপনাকে জেলে যাওয়া যাইতো। আর এই সরকার এই মুহূর্তে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির জনক কি জনক না, সেটা একটা উপদেষ্টার মুখ থেকে বিটিভিতে প্রকাশ পায়। এটাই আপনার বিজয়ের চেয়ে বড় বিজয়। আপনার নেওয়ার জন্য যারা লাফালাফি করছেন, তারা গত 16 বছরে বিজয় অর্জন করতে পারেন নাই। যারা অতিরিক্ত করছেন, মনে করছেন আপনার কথা মতো সব হবে, তারা বিগত দিনে কিছুই করতে পারেন নাই 16 বছরে। কিন্তু আজকের এই বিজয়ের পরে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক হতে হবে। যেমন আজকের আমরা কি করেছি? আন্দোলন করেছি, সুপ্রিম কোর্ট আমাদের ভাইয়েরা গ্রাউ করেছে, একটি প্রোগ্রেস সেখানে দেখা দিয়েছে। 12 জনকে ইতিমধ্যে অপসারণ করার সিদ্ধান্ত, মানে তাদেরকে ওই কাজে দিবে না, তারা কোনো বেঞ্চ পাবে না, এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি? মিছিলও করতে হবে, সরকার আবার আমাকে সহযোগিতা করবে। দ্যাট মিনস সরকার এখানে একটা ক্লু পাবে যে আমার উপরে প্রেশার আসছে, তাই আমি বাধ্য হয়ে এগুলো করছি। এটাই এক ধরনের আইন। যদি তাই না হয়, তাহলে 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে আমরা তাড়ালাম, সংবিধানের কোন ধারার ভিত্তিতে আমরা তাড়াইলাম? এটাই একটা আইন যে সমগ্র বাংলাদেশের জনগণ যখন ফুঁসে উঠেছে, বিপ্লব সাধিত হয়েছে, তখন কোনো আইন থাকে না। এটাই আইন। বিপ্লব হয়েছে, যে উইন হয়েছে সে পাওয়ার টুক করেছে, নিয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, বিপ্লব, আমি আগেই বলেছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিস্তারিত ওই ভিডিওগুলোতে বলেছি। আমাদের সেনাবাহিনী একটি বিশেষ সময়ের অপেক্ষায় ছিল। তারা মনে করেছে যে এই রাষ্ট্রের প্রথম হচ্ছে তার নিজের জান বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে, চাকরি বাঁচাইতে হবে, পরিবেশ বাঁচাইতে হবে। রাজনৈতিক ইকুয়েশন আছে, আবার তাদের মধ্যে একইপন্থী লোক আছে কিনা সেটাও তার টেস্ট করে ইমানদার লোক বাইর করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান যখন বুঝেছে যে আন্দোলনও এমন পর্যায়ে এসেছে, শেখ হাসিনাও এমন একটা প্যাচের মধ্যে আছে, আর জনগণও এই মুহূর্তে এইটা চাচ্ছে, দিস ইজ দ্য গুড টাইম, সে গুড টাইমে আপনাদের জন্য সহযোগিতা করেছে। এখন যদি আপনি গালি দিতে থাকেন, উনি এতদিন কেন দিল না, এতদিন দিতে আপনি যে কারণে পারেন নাই, উনি ওই কারণে পারে নাই রে ভাই। এখন যদি আপনি বলেন 3 মাস আগে তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে, তিনি কি আমাদের লোক না? আমাদের কোনোদিন লোক না, তিনি তাদেরই লোক হয়ে ওই পদে আসছে বিদায় আজকে আপনি বিজয় পেয়েছেন। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। অনাহুত বিতর্কিত ভিডিও কন্টেন্ট বক্তব্য দিয়ে দিয়ে আমার এই জাতিকে বিভাজন করার মধ্য দিয়ে আমার লাভটা কি? আমি যদি এখন উপদেষ্টার যারা আছে সবই খারাপ, তাইলে আমার এই দেশটা এখন চালাইবে কে? শেখ হাসিনা। এইটাই শেখ হাসিনা চায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের 1-11 কখন হয়েছিল? যখন 1-11 সেই সময় আপনার কি বলে, যার দায়িত্ব নেওয়ার কথা ছিল একজন বিচারপতির, তিনি তখন সেটা নিতে অপারগতা প্রকাশ করলেন। তারপরে এরকম করে একটা টাইম পাস হতে থাকলো। কেউ যখন কোনো তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব নিতে চায় নাই, তখন বাধ্য হয়ে নিয়েছিলেন ইয়াজউদ্দিন সাহেব, প্রেসিডেন্ট প্লাস তিনি তখন নিয়েছিলেন কি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এই যখন পেজগিটা বাজলো, অন্যদিকে অন্যান্য রাজনৈতিক সমস্যা, আওয়ামী লীগের সমস্যা, বিদেশি সমস্যা সব তো আছেই, কিন্তু সিচুয়েশন যখন এরকম ক্রিয়েট হয়ে গেল, সাথে সাথে সেনাবাহিনী সুযোগ পাইল, সেনাবাহিনী সেখান থেকে ধূপ করে আপনার 1-11 ঘটনাটা ঘটিয়ে ফেলল। আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে যদি আমার এই তত্ত্বাবধায়ক সরকারকে
এই মুহূর্তে যারা নির্বাচন মানে আমাদের জনগণের মনোনীত যারা সরকার রয়েছে তাদেরকে যদি আপনি বিরাগভাজন করিয়ে তাদের পদবি থেকে বাধ্য করেন কোন জায়গায় তাদেরকে বাদ দিতে কিংবা তাদেরকে প্রেসারাইজ করতে টু মাচ, তাহলে যে ক্ষতিটার কারণ হবে সেই ক্ষতিটা হচ্ছে এখান থেকে যদি অনৈক্যের সুর শুরু হয়ে যায় তাহলে এই দেশে আবার নতুন কিছু ঘটবে, যেটাই অন্য লোকেরা চায়, যেটাই আওয়ামী লীগ চায়। অতএব ওই 2012 সালে আমি আওয়ামী লীগের সাথে চা খাইছি কিনা, অমুক সময় কার আত্মীয় ছিলাম, এইগুলো নিয়ে ফেসবুকের স্ক্রিনশট দিয়ে মজার মজার গল্প সাজিয়ে বক্তব্য দিয়ে আপনি যদি জাতিকে যাই দেন, এই জাতিকে এভাবে দিয়ে বিভ্রান্ত করা ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ হবে না। ডক্টর আসিফ নজরুলের যদি কেউ পতন চায় তাহলে সবার আগে দেশের বিএনপি জামাত চাবে। রাজনৈতিক দল জামাতের আমির চেয়েছি কিনা আমি জানি না, কিন্তু আপনি আমি মাঝখান থেকে চাওয়ার জন্য বসে আছি। ছাত্র আন্দোলনের যেই নেতারা আন্দোলন করে দেশকে স্বাধীন করে দিল সেই সার্জিসরা চেয়েছে কিনা, সেই হাসরতরা চেয়েছে কিনা, সেই আসিফ মাহমুদরা চেয়েছে কিনা? আপনি কে মাঝখান থেকে, আমি কে মাঝখান থেকে, যার জীবনে আমার কোনো তাদের এই কাজ ঘটানোর জন্য কোনো ভূমিকাই নাই। আপনি আমি কি করে এভাবে করে একটা দেশের সরকারকে বিপক্ষে ফেলতে পারি? আমি চরমভাবে, আমি কখনোই কাউকে উদ্দেশ্য করে কথা বলতে চাই না, কিন্তু আমি আমার দর্শকদেরকেও বিপদগামী করতে চাই না বিধায় কিছু কিছু বিষয় খোলাসা করলে আপনাদের বুঝতে কষ্ট হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, পৃথিবীর কোনো মানুষই পূর্ণাঙ্গ নয়। আজ আপনি ভালো, কাল আমি খারাপ। আজ যেই নাহিদ বক্তব্য দিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব নিয়ে স্টেট ফরওয়ার্ড, এই একই বক্তব্যের দায়ে একটা সময় তাকে চাইলে ফাঁসির কাস্টে ঝুলাইতে আওয়ামী লীগ পারবে, এইটার নেম কল পলিটিক্স। তখন তারা একই, আজকে যেটা আপনার কাছে বিপ্লব সেদিন এটা হয়ে যাবে দেশদ্রোহিতা। অতএব আপনাকে রাজনৈতিক ইকুয়েশন বুঝতে হবে। দেশের আপনি যেই নাহিদের একটা বক্তব্য আমার জন্য ইম্পর্টেন্ট, সেই নাহিদের পিছনে কার ছবি টানানো এইটা আমার জন্য ইম্পর্টেন্ট না। বাংলাদেশের সমগ্র টাকায় তো এখনো শেখ মুজিবের ছবি আছে। টাকাগুলো কি আপনি ছিঁড়ে ছিঁড়া ফালাই দিতেছেন? সিচুয়েশন, সময়, বাস্তবতার নিরিখে ধীরে ধীরে সময় নিয়ে বাস্তবতা মেনে আপনাকে পথ চলতে হবে। আপনি নতুন টাকা ছাপাবেন, টাকা ছাপাইলে তখন সেখানে কে আসবে আসবে, কিন্তু পুরান টাকার দোষটা কোথায়? আপনি অফিস থেকে যেদিন 5ই আগস্ট স্বাধীন হয়েছে সেদিন কল্লা ধরে ধরে কত জায়গা থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিগুলো, মূর্তিগুলো ভেঙেছে। ওই মূর্তিগুলো আপনার কাছে আইন সিদ্ধ তখন হয়তো যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। আওয়ামী লীগ নাই, এখন সব জায়েজ, কারণ এটা বিপ্লবের মধ্য দিয়ে করেছে। সিচুয়েশন বুঝতে হবে। আবার ওই দিন যে পরিমাণ আক্রমণ একে অপরের বিভিন্ন জায়গায় হয়েছে, 5 দিন পরে আবার আপনি ওইটা করতে গেলে আইনের কাছে আপনিই বিপদে পড়েন, অথচ আপনি একজন যোদ্ধা। কারণ কি? কারণ হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হয়। আজ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে কাজটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্তি। যে কয়জন মানুষ নাটের গুরু হিসেবে কাজ করেছে, ভিতরে ভিতরে কাজ করেছে, যাদের কারণে আজকে স্বাধীনতা পেয়েছি, তার মধ্যে অন্যতম একজন আসিফ নজরুলও। আপনি মানেন আর না মানেন, আপনার কষ্ট হইতে পারে। এই লোকটা একটা প্রফেসর থেকে রাজনৈতিক ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ভিতরে ভিতরে সুসম্পর্ক বজায় রেখে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় তার অবস্থান তৈরি করে তারপরে ওই জায়গায় গিয়েছে বিধায় আজ আপনি আমার এই নাহিদ, আমার এই আসিফরা উপদেষ্টা পরিষদে সুন্দরভাবে তাদের দায়িত্ব উপস্থাপন করে তারপরে আজকের এই উপদেষ্টা পরিষদ চালাতে পারছে। আপনি আমাদের কে ছিল বলেন? কোনো অভিভাবক নাই আমাদের। এই আন্দোলনের অভিভাবক কারা ছিল বলেন? একটা রাজনৈতিক ভাবে কেউ যদি স্টেজে যায় তাইলেই লাগিয়ে দেওয়া হয় এটা বিএনপির ষড়যন্ত্র, এটা জামাতের ষড়যন্ত্র, এটা হেফাজতের ষড়যন্ত্র, এটা চরমনের ষড়যন্ত্র। আমাদের কোনো কিছু ছিল না। একটা সময় যখন শহীদ মিনারে আন্দোলন হয়, ওই আন্দোলনগুলোর সময় কিন্তু আমার বাংলাদেশে আজকের সেই সময় এই আসিফ নজরুলরা দৌড়ে দৌড়ে গিয়ে ওই শিক্ষার্থীদেরকে মোটিভেট করে তারপরে আন্দোলনগুলোকে একটা জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, চেয়ারে বসলে কূটনৈতিক ভাষা হয়ে যায়। আজ আমি কথা বলছি, রাজনৈতিক ভাষায় কথা বলছি। চেয়ারে বসলে কূটনৈতিক স্টাইলে একই কথা ভিন্নভাবে আমাকে ঘুরিয়ে বলতে হবে, কারণ আমার প্রত্যেকটা
একটা শব্দ চায়নই রেকর্ড করা থাকবে। একটা শব্দ চায়ন ভুল হলে ওই শব্দ চায়ন দিয়েই আমার সমগ্র কর্মজীবনকে ধ্বংস করে দেয়া যায়। অতএব আপনাকে বুঝতে হবে, আপনি আমি মাহমুদুর রহমানের জন্য কান্না করছি, আরে আমার চাইতে মাহমুদুর রহমানের জন্য আপন কেউ নাই। আমার আত্মবিশ্বাস, আমার আবেগের জায়গা থেকে বলছি, আমি তার একটা মানে অন্যতম পার্ট। তার জীবনের যেই সময়গুলো তিনি কষ্ট করেছেন তার মধ্যে আমিও অন্যতম একজন পার্ট। কতবার বৈঠক করেছি, কতবার দেখা হয়েছে, কতবার চা খাওয়া হয়েছে, কতবার দোয়া দিয়েছে। আমার দেশের মাহমুদুর রহমান সাহেব নিজেও যাদেরকে দোষারোপ করে নাই, আপনি আমি তাদেরকে দোষারোপ করতেছি। মাহমুদুর রহমান সাহেবের উদাহরণটা নেই। মাহমুদুর রহমান সাহেব সবাইকে বলেছিলেন ধৈর্য ধরেন, কয়েকদিন আমাকে জেলে যাওয়া লাগতেও পারে। তাই তো হয়েছে, জেল থেকে মুক্তি হয়ে তিনি চলে আসেন নাই। আজ আওয়ামী লীগ থাকলে আমার দেশ পত্রিকার চাবি কোনোদিন কেউ খুলে দিত? আজ এই মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা খুলে গিয়েছে। এটা আমার এই সরকারের অবদান, এই বিপ্লবের অবদান। এখন এত মেজাজ গরম নিয়ে আপনি মিনিটে মিনিটে আপনার মতো করে রাষ্ট্র চলবে, এমন তো দাদন কেউ খায় না। এত সহজ তো না, এত ভাবেন কেন? এটা মনে করবেন না যে জুমার মসজিদে আমি খতিব, আমি একটা বক্তব্য দিয়ে দিলাম আর এইটা আমার মুরিদদের শুনলো আর সাথে সাথে অ্যাপ্লিকেবল হয়ে গেল। না, রাষ্ট্র ব্যবস্থা তো এভাবে হয় না। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় শিরায় শিরায় শেখ হাসিনা এমন ভাবে করে গিয়েছে, যেটা ধ্বংস করেছে। এটাকে উদ্ধার করার জন্য সম্ভবত একজন উপদেষ্টা বলেছে 10 বছর সময় লাগবে। আর আমি তো মনে করি 16 বছরের জঞ্জাল শেষ করতে 16 বছরই লাগবে। কারণ 16টা বছর বসে পরিকল্পিতভাবে এই দেশটাকে ধ্বংস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার পছন্দের লোকটা কেনা বলেন তো? কে চালাইবে এখানে? সব সময় মাথায় রাখবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি থাকতে হয় লিডারশিপের অন্যতম একটা অংশ। সবাইকেই আমি দোষারোপ করে করে আমি সাধু মহাজন হয়ে যাব, আমি আসলে কিছুই পারবো না। আমার রুমে যদি কোনো বৈঠক হয়, 10 দলের মানুষ থাকবে, 10 মতের মানুষ থাকবে। একজন সিগারেট খাওয়া, একজন দাড়ি নাই, টুপি নাই, একজন হুজুর, একজন আলেম। আরে আমার তো তার সাথে বসতে হবে, তাকে নিয়ে কথা বলতে হবে, বামপন্থী হোক আর ডানপন্থী হোক। আমি যদি আমার এমন গরম অবস্থা যে আমার কাছে কেউ আসতেই পারে না, বসতেই পারে না, কথা বলতেই পারে না, আমি দেশ গঠন করব কিভাবে? আপনি ফর এক্সাম্পল, আপনি ধর্ম বিশ্বাসে মুসলমান, কিন্তু আপনি কর্মের দায়িত্ব পেয়েছেন হিন্দুদের একটা মন্ত্রণালয়ে। আপনি তখন ওইখানে গিয়ে হিন্দুত্ববাদের বিরুদ্ধে গিয়ে আপনার বক্তব্য দেওয়াটা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কারণ আপনার দায়িত্ব এটা, আপনি পালন করবেন, অফিসিয়াল ওয়ার্ক পালন করবেন। আপনি পূজা মণ্ডপে কি বক্তব্য দিবেন, এটা রাষ্ট্রীয় শিষ্টাচার দিয়ে আপনাকে আপনার মতো বক্তব্য দিতে হবে। ইট নট মিনস আপনি মুসলমান না, তা না। আপনি মুসলমান, মুসলমানের জায়গায় দায়িত্ব পালন করবেন, আর আপনি এখানেও দায়িত্ব পালন করবেন। আমি প্রত্যেকটি সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু সমালোচনার ধারাগুলো যদি এরকম হয় যে আমার সরকারকে আমি পাও কেটে দিচ্ছি, এটা কিন্তু অত্যন্ত লজ্জাস্কর। কারণ আজকের ছেলেরা দাবি তুলেছে, আমার মতো 100 লোক 100 টকশো কিংবা ইউটিউবে আমি যদি কোনো একটা ভিডিওতে বলেও থাকি, এই ভিডিওর 100 বক্তব্যতে যা তাসির হয়েছে, আর আজকের ছেলেরা একটা মিছিল করেছে, এই মিছিলের তাসির অনেক বড়। এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। করে গিয়েছে, সমগ্র কিছু ঠিক হয়ে গেছে। আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন তারা করছে, কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। দেখেন ধীরে ধীরে সব কিন্তু আমাদের আসছে। আমাদের পুলিশ ছিল না, সারা বাংলাদেশের থানাগুলো শেষ করে দিয়েছে শেখ হাসিনার লোকেরা। প্রায় 1500-এর অধিক সম্ভবত পুলিশ সদস্য, সিনিয়র অফিসাররা জয়েনই করে নাই, আসেই নাই, পালিয়ে গিয়েছে। বড় বড় অফিসারগুলো পালিয়ে গিয়েছে। সেই থানাগুলো ঠিক করতে হয়েছে, প্রশাসনকে সমগ্র জায়গায় কাজ করতে হয়েছে। বন্যা দুর্গত 2টি বড় বড় বন্যা গিয়েছে, প্রত্যেকটি বন্যা তারপরে ঠিক করতে হয়েছে। তারপরে বন্যার পরবর্তীতে এই বন্যা হইলে তো শেখ হাসিনা, এখন তো আপনি ডিম কিনতে পারেন, শাক কিনতে পারেন, এইরকম বন্যা হইলে শেখ হাসিনা তো এতক্ষণে আপনাকে মাটি খাওয়াইতো। অধৈর্য হলে চলবে না। দেশ স্বাধীন হয়েছে, এই হতাশা লীগদের খপ্পরে পড়বেন না।
এই দেশকে রক্ষার জন্য আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে সহযোগিতা করতে হবে করতে হবে করতে হবে। আসিফ নজরুলের মতো একজন বিশ্বস্ত ব্যক্তি, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ববান বিশ্বস্ত ব্যক্তি আজকের এই আমাদের নাহিদ আসিফরা আজকের এই উপদেষ্টা পরিষদে আছে। আমরা এখনো নিরাপদে আছি। যদি এদের মতো কেউ না এসেও ভিন্ন কোনো একটা তরিকার সরকার হইতো, তাও আপনার কিছু করার ছিল না। কি করতেন আপনি বলেন? আপনি শেখ হাসিনার কিচ্ছু করতে পারেন নাই। আমি আপনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে পারি নাই। বহু চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আজকের এই বাংলাদেশ কঠিন চড়াই উতরাই পেরিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা 5 তারিখ আমার যারা লাইভ শুনেছিলেন, 4 তারিখ রাতে বলেছিলাম যে আসুন দেশকে রক্ষা করি। আমরা তখন কামনা করেছি যে কোনো মূল্যে আল্লাহ শেখ হাসিনার কাছ থেকে বিদায় নাও। আল্লাহ আমাদেরকে বিদায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে এখন শুকরিয়া আদায় করে এই বডিটাকে সহযোগিতা করে, বডির সবাই আপনার মতো হবে না। একজন নেতার এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যেই সাপোর্টটা আমি আপনি পেয়েছি, এই সাপোর্টটা আপনি আর কোনো উপদেষ্টা দিয়ে পাবেন না। ইউনূস সাহেবকে দিয়ে আর আপনার বেশি কিছু এক্সপেক্ট করার দরকার নাই। বিশ্ব পরাশক্তিগুলো আমার সাথে আছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে, এবং ইউনূসের কারণে পার্শ্ববর্তী দেশ আপনার দৃষ্টিতে যে আমার দৃষ্টিতে যে চরম ক্ষতিকর করছে এই দেশের জন্য, তিনিও কিছু করতে পারছে না বিকজ অফ ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূসকে পৃথিবীর সবাই সম্মান করে। এখন যদি আপনি বলেন ডক্টর ইউনূস সাহেব এত ভদ্র মানুষ, ওনাকে দিয়ে হয়, ভালো একটা কঠোর মানুষ বানাই দেন না। ওই লোকটাকে বসানোর পরে 2 দিন তো আপনাকে কেউ মানবে না। আর এই ডক্টর ইউনূস যতক্ষণ পর্যন্ত না ছাড়বে দায়িত্ব, কেউ তাকে বলবে না দায়িত্ব ছাড়ো। আমি জানি কারণ হচ্ছে, কিন্তু এটাও শিওর যে ইউনূস সাহেব আপনার মতো আমার মতো চেপে ধরে ক্ষমতায় বসেও থাকবে না। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতটুকুর জন্যই আপনাকে মেনে নিয়ে ক্রেডিট দিতে হবে যে আমি একজন নোবেল লরিয়েটকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে পেয়েছি। এখন যদি আমি ইউনূস সাহেব এই কাজে ব্যর্থ, তিনি একজন প্রফেসর হিসেবে ফিট, তার দ্বারা এগুলা সম্ভব না, তিনি এগুলা নিতে আসছে কেন, তিনি বিদেশিদের এজেন্ট। আরে আপনার লোকটাকে বলেন, আপনি এজেন্ট হয়ে আসেন, পারলে আপনি এজেন্ট হয়ে আসছে শেখ হাসিনার হাত থেকে আমাদেরকে মুক্তি করে দেন ভাই। দিতে তো পারলেন না। এই 16 বছর তো ওইরকম একজন এজেন্টই আমরা খুঁজছি, যে এজেন্ট আমাকে হাসিনার কাছ থেকে অন্তত মুক্তি দিয়ে স্বাধীনভাবে কথা বলতে দেবে। কই, কেউ তো পারলেন না, পারি নাই আমরা। তো এই জন্য শুকরিয়া বোধ থাকতে হবে। আদর্শ নেতার বৈশিষ্ট্য হচ্ছে সৎ। আপনি কর্ম, ভালো কথা বলবেন, খারাপ কথাও বলবেন, কিন্তু সব সময় আমি খারাপের দিকে থাকবো, সেটাও একটা আদর্শবাদী নেতার কাজ হতে পারে না। এরপর আসিফ নজরুল যে ছাত্রদেরকে সমন্বয় করেছে, সেনাবাহিনীকে বুঝিয়েছে যে এই আন্দোলন সফল হয়েছে যাদের মাধ্যমে, তাদেরকে এই বডিতে রাখতে হবে। তারা যে প্রপোজাল দিয়েছে, আপনারা নিশ্চয়ই মনে আছে, আসিফ নজরুল সাহেব যখন শিক্ষার্থীদেরকে নিয়ে বিবৃতি দিলেন, যখন 2 জন উপদেষ্টা ঠিক হয় নাই, আমাদের এই আসিফ মাহমুদ এবং কি বলে নাহিদ ইসলাম, তাদের নাম যখন ঠিক হয় নাই, যে সময় এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তখন আসিফ নজরুল বলেছিল যে এই শিক্ষার্থীরা আমাদের কাছে যে প্রপোজাল দিয়েছে, সেটা যে কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন বড় রাজনীতিবিদের চাইতেও ভালো কিছু দিয়েছে। ওদের কাছেই দেশ নিরাপদ, তারা আমাদের বডিতে থাকবে, সমস্যার কি আছে? এই যে বিশাল সাপোর্ট, এই যে বিশাল আন্তরিকতা, এই যে ছাত্রদের নিয়ে কাজ করা, এই যে ইয়াংস্টারদেরকে নিয়ে কাজ করা। এখন আসিফ নজরুলের তাহলে শত্রুতার কারণ কি? শত্রুতার অনেকগুলা কারণ আছে, অনেকগুলা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আসিফ নজরুলের পরিবর্তন হয়ে গিয়েছে হৃদয়ের মধ্যে। তার কলবটা এখন আর ওই আগের কলব নাই। তার ভিতরটা এমন ভাবে সেট আপ হয়েছে, তিনি ওমরা, হজ, ইসলামিক মূল্যবোধের বিভিন্ন বিষয়গুলো হয়তো আপনার মতো না, আমার মতো না, প্রকাশ্যে না, গোপনে ভিন্ন স্টাইলে এমন কিছু তার ভিতরে ঢুকেছে যেইটা ওই পরাজিত শক্তি মেনে নিতে পারে না। তারা এখন জানে যে টপ দিলে ও গিলবে না, ওর কাছে টপ দিলে এইটা আসিফ মাহমুদ যাই না যাবে, এইটা ওই যে আমাদের নাহিদ ইসলাম যাই না যাবে,
ওকে কোনোভাবে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ওকে ওদের পিপল দিয়েই বিতর্কিত বানাইয়া, ওরে বিপদে ফেলাইয়া, ওকে এখান থেকে তাড়াইয়া এমন কিছু ঢুকাইতে হবে যেইটা ঢুকলে আপনি আর তার সম্পর্কে কথাই বলবেন না, কারণ তার সম্পর্কে আর জানেনই না। এই দেশটাকে মগের মূল্যক ভাবলে হবে না। এই দেশটাকে শান্তশিষ্ট ভাবে পরিচালনার জন্য আমি বারবার বলেছি, আমরা এই সরকারকে প্রেসারাইজ করব, আবার আমরা এই সরকার থেকে দায়িত্ব আদায় করে নিব, কিন্তু এমন কিছু করব না যাতে আমি এই সরকারকে বিপদের মধ্যে ফেলে শেখ হাসিনার উপকার করে দেই। সতর্ক দৃষ্টিতে থাকতে হবে। সমগ্র উপদেষ্টা পরিষদের মধ্যে একটা লোক ভালো থাকে না কেমনে আমি বুঝি না। এতগুলো মানুষ, এর মধ্যে একটাও ভালো না, তাকে লোক কে কাকে দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন? কি এগুলো কি কি সব কথাবার্তা? একটা লোকও ভালো নাই, একজনও ভালো নাই। আমি তো মাথা নষ্ট হয়ে গেছে যে সমগ্র উপদেশটাই খারাপ। বাপরে বাপ, তার মানে এতদিন শেখ হাসিনার পতন চাইছি, এখন এই সরকারেরও পতন চাও, এরপরে লুটে পুটে বাংলাদেশটাকে একেবারে গৃহযুদ্ধ লাগাই দাও, তাই তো? একটা দেশ সরকার ব্যবস্থা ছাড়া চলতে পারে না। আপনি যে কোনো সরকারের পতন করার পরে পরবর্তীতে যত দ্রুত সম্ভব আর একটি সরকার না আসলে সেই দেশের আইন শৃঙ্খলা এবং সবকিছু বজায় রাখা যায় না, সেটা তো আপনারা দেখেছেন। অতএব আমাদেরকে সেই জায়গায় সুদৃষ্টিতে নিজেদেরকে বুদ্ধিমত্তার সাথে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষ কি, এখন যদি মজা দেওয়া আমার উদ্দেশ্য হয় সেটা ভিন্ন জিনিস। আমি একজনকে গুতাইতেই থাকলাম, সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে বললাম, বিভিন্ন ছোট ছোট চুটকি বলে আপনাকে আকৃষ্ট করলাম, মিথ্যা বানোয়াট কিছু শব্দ চয়ন করলাম, কিংবা পুরাতন কিছু স্ক্রিনশট দিয়ে আপনাকে বিব্রত করলাম। এটা তো করতে পারবেন, আমিও পারবো, কিন্তু ডু ইউ থিঙ্ক ইট ইজ এ গুড ওয়ার্ক? হোয়াট উই নিড নাও, আমাদের এখন দরকার ইউনিটি, আমাদের এখন দরকার ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা, আমাদের ঐক্যবদ্ধ জিনিস দরকার। আমি এই দেশের রাজনৈতিক দলগুলো তারা আজকের বাংলাদেশের জন্য এই সরকারকে, কিন্তু বিএনপিও বলছে সহযোগিতা করা দরকার, সমালোচনা করছে কিছু কিছু জায়গায়, কিন্তু সমগ্র জায়গায় বলছে সরকার আমাদের টিকিয়ে রাখতে হবে। তারেক রহমান বলেছে, তারপরে জামাতের আমির ডক্টর শফিক সাহেব বলেছে, চরমনাইর পীর বলছে, এই সরকার পরাজিত হলে আপনার আওয়ামী লীগের এই পরাজিত শক্তিগুলো আবার এসে এই দেশে ভার করে তারপরে আপনার কাছে ভিন্ন আদলে প্রচার করবে, ভিন্ন রকম কাজ করবে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। যা কিছু গিলিয়ে দিলে খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে। আমি জানি আমার এই বক্তব্যগুলো লোড নিতে সবাই প্রথম দিন পারে না, আর আমি একদিনে দেইও না। আমি চাই এমন কিছু দর্শক তৈরি হোক যারা সত্যি মননে মগজে আদর্শবাদী চিন্তা চেতনা নিয়ে, কোনো কাউকে ক্রিটিসিজম এমন ভাবে নয় যাতে একেবারে ধ্বংস হয়ে যায়, আবার এমন ভাবে কারো দালালি নয় যাতে তারা একেবারে আলিস্যা হয়ে যায়। এই কাজ আমি করতে চাই না। আমাদের দরকার শান্ত হওয়া। আজকে সুপ্রিম কোর্টের বিজয় পেয়েছি, কালকে আর একদিন আরেকজনের বিজয় পাবো, কিন্তু এখন যদি ওই আওয়ামী লীগের শিখানো অনুযায়ী ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই, আপনার কি বলে এই লোকের পদত্যাগ চাই, আপনার এই আসিফ নজরুলের পদত্যাগ চাই, ইউনূস সাহেবের পদত্যাগ চাই, এসব কি ভাই? আবার দুজন মহিলা দায়িত্ব নিয়েছে, একজন কি সুন্দরী কোটায় আসছে না কি কোটায়, এইসব কি ভাই? একজন দায়িত্বশীলকে আমার জায়গাতে, আমার সরকার, তারা এটা রক্তে ভেজা সরকার, এটা ছাত্রদের সরকার, এই শিক্ষার্থীরা আন্দোলন করেছে, এই জিনিসগুলোকে অনুধাবন করে তাদেরকে এস্টাবলিশ করার মতো ক্যাপাসিটি সহযোগিতা আপনাকে আমাকে করতে হবে ভাই। আমার এই দেশ এখনো কিন্তু পরিচালনা আমরা করছি। আপনি ভাবিয়েন না সারা বাংলাদেশের সব জায়গায় মনে হয় বিএনপি জামাত আর আপনার আমার মনমতো লোকগুলা বসা আছে, মোটেও না। কিন্তু তারপরেও কিন্তু দেশ চালাতে হচ্ছে। তার মানে কি দেশ চালাবো না, বন্ধ করে বসে থাকবো? আমার থানায় কাজ নাই, আমার ওয়ার্ডে কাজ নাই, আমার জেলা পরিষদে কাজ নাই, আমার ডিসির কাছে কাজ নাই, প্রত্যেকের কাছে আমার কাজ আছে। এতদিন প্রত্যেকটা রাজনৈতিক দলের পিছনে বাস লাগাইতেন, একদিন গণ অধিকার, একদিন নুরু। কই নুরু তো বাংলাদেশের এই মুহূর্তে টাইগার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতির কাছে একজন জাতীয় বীর হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। জেলের মধ্যে নূর গিয়েছে, বেবি নূর তো সেখান থেকে বলেছে 90% সরকারের পতন হয়েছে, মাত্র 10% বাকি আছে। কই নূর তো জাতির বীর হয়ে গেল। কেউ কেউ তো তাকে মোসাদের এজেন্ট বানাই দিছিলেন, কেউ কেউ তো মেহেন্দি সাফাদিরই বানাই দিছিলেন। আমি বারবার বলেছিলাম না,
ওরা আমাদের রাজনৈতিক দলের সহকর্মী, তাদেরকে বাঁচিয়ে রেখে দেশ গঠন করতে হবে। আর এই দেশের দুর্নীতিবাজ আওয়ামী লীগের সকল দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তার হিসাব করি না আমি। গণ অধিকার পরিষদের হিসাব দেয় না কেন? এই নিয়ে হিসাব করি। বিএনপি হিসাব দেয়? আওয়ামী লীগ হিসাব দেয়? জামাত ইসলাম আপনার কাছে এসে অডিট রিপোর্ট পেশ করে নাকি? এটা কোনো কথা? আর একটা ছোট্ট রাজনৈতিক দল উঠতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, আমি তার পিছনে উঠে লেগে গেলাম। দিস ইজ নট এ গুড ওয়ার্ক। আমি তখনও তাদেরকে সাপোর্ট করে কথা বলেছিলাম। কেন? কারণ এরা দেশের